প্রতিশোধ নেওয়ার জন্য সুস্থ করতেছি। অসুস্থ মানুষের সাথে তো আর প্রতিশোধ নেওয়া যায় না। সুস্থ হবার পর আমি আমার প্রতিশোধ নিব। নির্বাণ অতি কষ্টে বলে ওঠে। তুমি কিসের প্রতিশোধ নিতে চাও? তুমি তো এখন সহজেই প্রতিশোধ নিতে পারো। নিয়তি চকিত হয়ে এখন আমি কিভাবে প্রতিশোধ নিব? শত্রুপক্ষ যখন দুর্বল থাকে তখন আমি প্রতিশোধ নেই না। এখন তুমি ইচ্ছা করলেই আমাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলতে পারবে। তা না করতে পারলে কলা টিপেও তো প্রতিশোধ নিতে পারো। তোমাকে আর বিরক্ত করব না। আমি মরে গেলে তো সব শেষ। নিয়তি নির্বাণের মুখ ধরে ফেলে। অশ্রুভরা চোখ নিয়ে এমন কথা কোনোদিন বলবেন না। আমি আপনার মুখ থেকে এমন কথা শুনতে চাই না। চোখ পাকিয়ে বলে ওঠে। আপনাকে রেস্ট নিতে বলেছে, এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে বলেনি। এখন ঘুমিয়ে নেন। নির্বাণ ঘুমানোর পর নিয়তি নির্বাণের রুমের সোফায় শুয়ে পড়ে। নিয়তি নির্বাণকে ছেড়ে কোথাও যেতে চায় না। কখন নির্বাণের কি দরকার পড়ে জানা নেই। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় নিয়তির। আধার কাটিয়ে নতুন দিনের সূচনা করলেন সূর্যদেব। নিয়তি সকলের জন্য সকালের ব্রেকফাস্ট বানায়। নির্বাণকে নিয়ে ছাদে আসে। হালকা শীতের আমেজে সোনালি রোদ্দুরের আলো গায়ে মাখতে কে নাচে। সকালের আলো মানুষের মন ভরিয়ে দেয়। ছোঁয়ার কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছে নির্বাণ। নিয়তি ক্লান্ত হয়ে নির্বাণকে ছাদের দোলনায় বসিয়ে দেয়। নিয়তি দুষ্টুমি করে বলে ওঠে। আপনাকে একদম পাগল লাগছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আজই পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন। নির্বাণ চোখ ছোট ছোট করে। আমাকে দেখে তোমার পাগল মনে হয়? আমাকে কোন দিক থেকে তোমার পাগল মনে হয়? নিয়তি ফিক করে হাসি দিয়ে আপনার গাল ভর্তি দাড়ি দেখে আপনাকে পাগল লাগছে। আপনি তো এতদিন মুখ শেভ করতে পারেননি, একদম হনুমানের মতো লাগছে। নির্বাণ মুখটা ছোট করে। আমাকে দেখে না হেসে পারলে আমার মুখ ক্লিন করে দাও। নিয়তি নির্বাণের দাড়িতে হাত দিয়ে আপনাকে পাগল দেখালেও সুন্দর লাগছে। তবে চিন্তা করতে হবে না, আমি আপনার দাড়ি ক্লিন করে দিচ্ছি। নিয়তি বাড়িতে একজন নরসুন্দরকে ডেকে আনে। তিনি অতি যত্ন সহকারে নির্বাণের চুল দাড়ি ছোট করে দেয়। নির্বাণ এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচে। এভাবে আরও কেটে যায় 1 মাস। নির্বাণ এখন অনেকটা সুস্থ। নিজে থেকে হাঁটতে পারে, তবে বেশিক্ষণ হাঁটতে পারে না। নির্বাণের শরীর এখনও অনেক ক্লান্ত। নির্বাণের হাঁটা চলার একমাত্র সঙ্গী হল নিয়তি। নিয়তিকে ছাড়া নির্বাণ এক পাও চলতে পারে না। অফিসের সকল কাজ ছোঁয়া নিজের কাঁধে তুলে নিয়েছে। রাতে বাড়ি ফিরলে নিয়তি সাহায্য করে। নিয়তির কষ্ট কম করার জন্য নিয়তির কাজ ছোঁয়া করে দেয়। যে ছোঁয়া 1 গ্লাস জল ভরে খেতে পারত না, সেই ছোঁয়াই আজ নিজের কাঁধে ব্যবসার ভর তুলে নিয়েছে। বুদ্ধির সাথে সকলের সাথে কাজ করে যাচ্ছে। ছোঁয়া ধীরে ধীরে আবিরকে ভালোবাসতে শুরু করে। ছোঁয়া বুঝতে পারে মা দাদার পরই আবির তাকে সুখে রাখতে পারবে। কিন্তু আবিরের ভালোবাসা সে প্রকাশ করে না। আবিরের প্রতি ছোঁয়ার দুর্বলতা ছোঁয়া আবিরকে বুঝতে দেয় না। রাতের বেলা নির্বাণ ঘুমানোর পর নিয়তি নিজের রুমে চলে আসে। নির্বাণের গায়ে কম্বল দিয়ে নিয়তি চলে আসতে নিলেই নির্বাণ নিয়তির হাত ধরে নিজের দিকে টান দেয়। নিয়তি টান সামলাতে না পেরে নির্বাণের ওপর পড়ে যায়। না চাওয়া সত্ত্বেও নিয়তির ঠোঁট জোড়া লেগে যায় নির্বাণের কপলে। নিয়তি নিজেকে সংযত করে উঠে যেতে নিলেই নির্বাণ তার বাহুর মাঝে আটকে ধরে। নিয়তি আমতা আমতা করে কি করছেন কি? এইভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছেন কেন? আমি আপনার সাথে এমন করতে চাইনি। নির্বাণ দুষ্টুমির হাসি দিয়ে তোমার ভালো লাগে না বুঝি? তুমি তো চাও আমার সাথে থাকতে। নিয়তি নির্বাণের চোখের দিকে তাকাতেই নিয়তি লজ্জা পেয়ে যায়। নির্বাণ নিয়তির লজ্জামাখা মুখটার দিকে তাকিয়ে নেশাভরা কণ্ঠে বলে ওঠে। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আমি তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু তুমি আমার জন্য তোমার জীবনের রাত দিন এক করে দিলে। নিয়তি নির্বাণের ওদরে চিমটি দেয়, যার ফলে নির্বাণের হাতের বাঁধন খুলে যায়। নিয়তির সুযোগের সদ্ব্যবহার করে নির্বাণের থেকে দূরে চলে আসে। নির্বাণ নিজের উদরে হাত রেখে নিয়তি, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমাকে আঘাত করতে পারো না। নিয়তি ভেংচি করে। আপনি আমাকে এমন করতে বাধ্য করেছেন। আমি চাই না আপনি এমন ভুল দ্বিতীয়বার করেন। নিয়তি চলে যেতে নিলেই নির্বাণ মাথা উঁচু করে উঁচু স্বরে নিয়তি, আমার মাথা ভীষণ ব্যথা করছে। আমি নিজেকে সামলাতে পারছি না। মাথার ব্যথায় পাগল হয়ে যাচ্ছি। প্লিজ আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও। নির্বাণের এমন আকতি মিনতি শুনে নিয়তি বুঝে নেয় নির্বাণের সত্যি সত্যি মাথা ব্যথা করছে। নিয়তি তেড়ে নির্বাণের কাছে আসে। নির্বাণের মাথায় হাত রাখতেই নির্বাণ নিয়তিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। নিয়তি এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নির্বাণের এমন ব্যবহার দেখে নিয়তি চকিত হয়ে যায়। প্লিজ নিয়তি,
আমাকে ছেড়ে দূরে কোথাও যাবে না। আমাকে একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। নিয়তি নির্বাণের কথা শুনে অবাক হয়। নিয়তি ভাবতেও পারেনি নির্বাণ তাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে। নিয়তি নিজের সম্মানের কথা ভেবে নির্বাণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। নিয়তি ঘৃণার সাথে বলে ওঠে, আমাকে কি খেলার পুতুল মনে হয়? যখন ইচ্ছা হবে কাছে টেনে নেবেন, আবার যখন ইচ্ছা হবে দূরে ঠেলে দিবেন। নির্বাণ নিয়তির এমন অগ্নিমূর্তের ন্যায় রূপ দেখে কিছুটা হতভম্ব হয়ে যায়। নির্বাণ ধীর পায়ে নিয়তির সামনে এসে দাঁড়ায়, নিয়তির কাঁধে হাত রেখে। তোমার কি হলো? তুমি এভাবে কেন রিয়্যাক্ট করছো? তুমি কি আমাকে ভালোবাসো না? নির্বাণের কথা শুনে নিয়তি ফিক করে হেসে দেয়। ক্ষোভ নিয়ে বলে ওঠে, আপনার মতো ছেলেকে ভালোবাসতে যাবে নিয়তি? আপনি একটা চরিত্রহীন ছেলে। যে ছেলের মন এক নারী দিয়ে ভরে না, সে ছেলেকে নিয়তি ভালোবাসবে? হুম। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে নিয়তি প্রেমে পড়ে যাবে? নিয়তিকে আপনার লোভী মনে হয়? আপনার এসব চিন্তা ধারণা পরিবর্তন করেন। নিয়তি নির্বাণকে উচিত জবাব দিয়ে চলে যেতে নিলে আবারও নির্বাণ নিয়তির হাত ধরে ফেলে। নিয়তি এবার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারল না। নিয়তির হাত ধরার সাথে সাথে নিয়তি নির্বাণের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চোখ পাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, দ্বিতীয়বার নিয়তির হাত ধরার ভুল কখনো করবেন না। নিয়তির হাত ধরার অধিকার শুধু নিয়তির হাজবেন্ডের আছে। নিয়তি এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে দৌড়ে চলে আসে। বিছানার চাদর আঁকড়ে ধরে কান্না করতে থাকে। নিয়তির কান্নার বাদ মানছে না। নিয়তি কান্না করতে করতে বলে ওঠে, হে সৃষ্টিকর্তা, কেন আমার জীবনে এত কষ্ট? আমি তো চেয়েছিলাম নির্বন আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করুক। তবে আজ কেন এমন হলো? কেন আমি নির্বনকে মেনে নিতে পারলাম না? চোখের অশ্রু দিয়ে নিয়তির বালিশ ভেসে যাচ্ছে। চোখের জলে যদি কোনো রং থাকতো তাহলে বালিশ তার প্রমাণ হতো। আজ নিয়তিকে সান্ত্বনা দেবার মতন কেউই নেই। সবকিছু পেয়েও হারিয়ে ফেলল। এক ফোঁটা সুখের দেখাও পেল না নিয়তি। নির্বাণ সেখানেই বসে কান্না করে দেয়। নিয়তি তো ঠিক বলেছে, নির্বাণ কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। নির্বাণের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বাণ মনে মনে বলছে, নিয়তি, তুমি একদম ঠিক বলেছ। আমার মতো ছেলেদের কোনোদিন ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই। যেসব ছেলেদের মন একটা মেয়ে দিয়ে ভরে না, তাদেরকে কে ভালোবাসবে? আজ আমরা সমাজে ঘৃণিত। আমাদের জন্যই আজ শত শত মেয়ে নিজের স্বপ্ন হারিয়ে ফেলছে। হ্যাঁ, ভগবান আমাকে ভালো হবার একটা সুযোগ দেন। নির্বাণ কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। কিন্তু নিয়তির চোখে কোনো ঘুম নেই। নিয়তি ভেবে নেয় সে আর এই বাড়িতে থাকবে না। সে ঠিক করে তার মামার বাড়িতে চলে যাবে। মামার বাড়ি কিছুদিন থেকে একটা জবের সন্ধান করবে। তারপর আর মামার বাড়ি থাকতে হবে না। নিয়তি কাউকে কিছু না বলে রাতে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। নির্বাণ নিয়তির কোনো দেখা না পেয়ে ছোঁয়া নিয়তির রুমে আসে। ছোঁয়া রুমে এসে দেখতে পায় নিয়তি রুমে নেই। ছোঁয়া ভাবে তার দাদাকে নিয়ে হয়তো ছাদে গেছে। ছাদে এসেও কাউকে দেখতে পায় না। অবশেষে ছোঁয়া দাদার রুমের দিকে পা রাখে। নির্বাণের রুমে পা রাখতেই ছোঁয়ার চোখ কপালে উঠে যায়। ছোঁয়া চিৎকার করে বলে ওঠে। দাদা, তুমি ফ্লোরে কি করছো? ছোঁয়ার চিৎকারে নির্বাণের ঘুম ভেঙে যায়। নির্বাণ ঘুম থেকে উঠে দেখে সে ফ্লোরে শুয়ে আছে। ছোঁয়া নির্বাণের কাঁধে হাত রেখে। দাদা, তোমার এই অবস্থা কি করে হলো? কে করলে তোমার এই অবস্থা? নির্বাণ মাথা নিচু করে। আমি ঠিক আছি। মনে হয় রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। দাদা, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। কি লুকাতে চাইছো তুমি? আর নিয়তি কোথায়? তাকে কোথায় দেখতে পাচ্ছি না তো। নির্বাণ চকিত হয়ে। মানে, নিয়তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? তার রুমে খেয়াল করেছো? হ্যাঁ দাদা, আমি তাকে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও নেই নিয়তি। তুমি তার ওয়াশরুমে দেখেছো? নিয়তি মেবি ওয়াশরুমে আছে। না দাদা, আমি ওয়াশরুমে কোনো জলের শব্দ পাইনি, তাই ওয়াশরুমেই দেখা হয়নি। চলো আমার সাথে তার রুমে। নির্বাণ আর ছোঁয়া মিলে নিয়তির রুমে আসে। এসে নিয়তিকে দেখতে পায় না। ওয়াশরুমেও নিয়তি নেই। ছোঁয়ার চোখ আটকে যায় টেবিলে রাখা চিরকুটের ওপর। ছোঁয়া চিরকুট পড়তে থাকি। একটু পর বলে ওঠে। দাদা, নিয়তি চলে গেছে। সে আর কোনো দিন এ বাড়িতে আসবে না। নিয়তি চলে যেতে পারে না আমাকে ছেড়ে। নিয়তি কোনো দিন ছেড়ে চলে যাবে না। তোমাকে ছেড়েই চলে যেতে পারে না মানে কি? নিয়তি এখানে স্পষ্টভাবে লিখেছে সে বাড়িতে আর থাকতে চায় না, তাই সে চলে যাচ্ছে। নির্বাণ আগ্রহ দেখিয়ে। আর কিছু লিখেনি? কেন চলে যাচ্ছে? না, আর কিছু লেখা নেই। ছোঁয়া সন্দেহের দৃষ্টিতে নির্বাণের দিকে তাকিয়ে। দাদা, তুমি কি লুকাতে চাইছো? তোমার কেন এত কষ্ট হচ্ছে? তুমি কিছু করনি নিয়তির সাথে? নির্বাণ আমতা আমতা করে। আমি কি করতে যাব নিয়তির সাথে? আমি কিছু করিনি নিয়তির সাথে।
তোমার কথা আটকে আসছে কেন? আমি এখন ছোট নই, আমি সবকিছু বুঝতে পারি। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। নির্বাণ ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। নির্বাণ বাচ্চাদের মতন কান্না করে যাচ্ছে। ছোঁয়া নির্বাণের কান্না দেখে অবাক হয়। ছোঁয়া নির্বাণকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নির্বাণ কান্না করেই যাচ্ছে। নিয়তি সকালের বাস ধরে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিয়তি নিজের বাড়িতেও যেতে পারবে না। নিজের বাবার এমন রূপ দেখে কে ওই বাড়িতে যেতে চায়? ছোঁয়া নির্বাণকে বিছানায় বসিয়ে দেয়। নির্বাণকে অভয়বাণী দিয়ে বলে ওঠে, নিয়তি কিসের জন্য চলে গেল? দাদা, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি নিয়তিকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি সত্যি নিয়তিকে ফিরিয়ে আনবে? কিন্তু নিয়তি কোথায় গেছে জানি না। নিয়তি তো তার নিজের বাড়িতে যেতে পারে। তার নিজের বাড়ি কোথায়? নির্বাণ চোখের জল মুছে নিয়তি কোনোদিন নিজের বাড়িতে যাবে না। নিয়তি ভুল করে হলেও নিজের বাবার সম্মুখীন হবে না। নিয়তির বাড়ি থেকে জানতে পারবো নিয়তি কার বাসায় যেতে পারে। তার আগে বল, নিয়তির সাথে তোমার সম্পর্ক কি? নির্বাণ ছোঁয়ার হাত ধরে। আমি নিয়তিকে খুব ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তাকে ভালোবাসার কথা বললে সে বাড়ি থেকে চলে যায়। কিন্তু নিয়তি তোমাকে ভালোবাসে না। তোমাকে ভালো না বাসার কারণ কি হতে পারে? আমাকে ভালো না বাসার কারণ আমি তার জীবনকে ধ্বংস করে দিয়েছি। আজ আমার জন্যই নিয়তির এমন অবস্থা। নিয়তিকে বাধ্য করেছি এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে। নির্বাণ একটু থেমে আবারও বলতে শুরু করে নিয়তির সাথে ঘটে যাওয়া কাহিনী। নির্বাণের মুখ থেকে যা শুনে তার জন্য মোটেও ছোঁয়া প্রস্তুত ছিল না। আমি নিয়তিকে ঠকিয়ে বিয়ে করি। আমাদের বিয়ে হয় ছোটোখাটো একটা মন্দিরে, যেন তেমন কেউ জানতে না পারে। নিয়তিকে প্রথম দেখায় আমার ভালো লেগে যায়। আমাদের বিয়েটা ছিল নকল, কিন্তু নিয়তিকে সারা জীবন কাছে পাওয়ার জন্য রঙের পরিবর্তনে আমি তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেই। বিশ্বাস করো, তার সাথে আমি কোনো অন্যায় করিনি। তাকে টাচ করার আমার সম্পূর্ণ অধিকার আছে। বুঝতে পারলাম। তুমি তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে, কিন্তু তাকে আমাদের বাড়ির কাজের মেয়ে বানিয়ে কেন নিয়ে আসলে? মা তো তোমার বিয়ের জন্য প্রতিদিন বলে। সব কিছু হয়েছে নিয়তির সৎমার জন্য। নিয়তির সৎমা নিয়তির বাবাকে বিভিন্ন ধরনের ভুল বুঝিয়ে এসব কাজ করতে বাধ্য করেছে। আমি ওনার কথা মতো বিয়ের 2 দিন পর একটা নকল ডিভোর্স পেপার বানাই। কিন্তু নিয়তি জানতে পারে কোনো আদালত 2 দিনের মাথায় ডিভোর্স পেপার তৈরি করে দেয় না। ডিভোর্স নিতে গেলে সর্বনিম্ন 3 মাস সময় দেন। তারপর কি হলো? থেমে গেলে কেন? নির্বাণ চোখে জল মুছে। নিয়তির সামনে তার বাবার আসল পরিচয় ফুটে ওঠে। যদিও তিনি ছিলেন একটা মাধ্যম, আসল শয়তান ছিল নিয়তির সৎমা। আমি তাকে বলে দেই আমার কাছ থেকে নিয়তিকে ছাড়িয়ে নিয়ে আবার বিয়ে দিবে। এজন্য বলেছি যেন নিয়তি আমাকে ছেড়ে না যায়। ছোঁয়া এক কদম পিছিয়ে ছি দাদা, তুমি এত নীচ! একটা মেয়ের জীবন ধ্বংস করে দিলে। তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, তার সাথে তোমাকে আমি কত বিশ্বাস করতাম। আর তুমি? ছোঁয়া আরো কিছু বলার আগেই নির্বাণ ছোঁয়ার হাত ধরে টলমল নয়নে আমি যা করেছি নিয়তিকে কাছে পাওয়ার জন্য করেছি। আমি এমন না করলে আমার জায়গায় অন্য কোনো ছেলে নিয়তির জীবন ধ্বংস করে দিত। ছোঁয়া নিজের হাত ছাড়িয়ে নিয়ে শেয়ালের হাতে মুরগি দিতে চাও না, কিন্তু তুমি নিজেই শেয়াল সেজে নিয়তিকে ভক্ষণ করলে। তুমি আমাকে যা খুশি তাই বলো, আমার নিয়তিকে আমার কাছে নিয়ে এসে দাও। তুমি কি পারতে না তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে নিয়তির পাশে দাঁড়াতে? নির্বাণ ছোঁয়ার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। নির্বাণ বিছানায় বসে ছোট বাচ্চাদের মতন হাঁটু ভাঁজ করে কান্না করতে থাকে। ছোঁয়া নিজের ভাইয়ের কষ্ট দেখে নির্বাণের কাঁধে হাত রাখে। যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের উচিত নিয়তির খোঁজ বের করা। আমাদের নিয়তির বাড়িতে যেতে হবে। ছোঁয়া নির্বাণ দুজন মিলে নিয়তির বাড়িতে যায়। নির্বাণ কলিং বেল বাজাতেই নিয়তির বাবা দ্বার খোলেন। নির্বাণকে দেখে নিয়তির বাবা দরজা লাগাতে নিলেই নির্বাণ জোর কদমে ভেতরে ঢুকে পড়ে। নিয়তির বাবা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। ছোঁয়া নিয়তির বাবার সামনে এসে আমরা একটা দরকারে আপনাদের বাড়িতে এসেছি। আমি ছোঁয়া, নির্বনের ছোট বোন। ক্ষোভ নিয়ে বলে ওঠেন, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না, তাই তোমরা ভালোই ভালোই চলে যাও। আমরা এখান থেকে চলে গেলে আপনার মেয়েকে খুঁজে এনে দেবে কে? নিয়তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সে তো তোমাদের বাড়িতে ছিল। নিয়তির বাবা রুমের মাঝে কোনো কিছু না বলে নির্বাণ আর ছোঁয়ার হাত ধরে বাইরে নিয়ে আসেন।
নির্বাণ কিছু বলতে নিলেই চোখের ইশারায় কথা বলতে মানা করেন। নিয়তির বাবা তাদের একটা নির্জন জায়গায় নিয়ে আসেন। তিনি বলতে শুরু করেন। নিয়তির ভালো কোনো বান্ধবী নেই। নিয়তি কোথাও গেলে একমাত্র যেতে পারে তার মামার বাড়ি। নিয়তি অভিমান করে তার মামার বাড়িতেই যায়। নির্বাণ মুচকি হেসে নিয়তির মামার বাড়ি কোথায়? আমরা এখনই সেখানে যাত্রা শুরু করব। নিয়তির বাবা চুপি চুপি তাদের ঠিকানা দেন। তিনি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়ির দিকে পা বাড়ান। একটু দূরে গিয়ে তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এখানে থাকলে তোমাদের বিপদ হতে পারে। নির্বাণ ছোঁয়া নিয়তির বাবার কথা মতন চলে আসে বাড়িতে। বাড়িতে এসে কিছু পরিমাণ খাবার খেয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিয়তি সন্ধ্যার দিকে তার মামার বাড়িতে আসে। নিয়তিকে দেখে নিয়তির মামি রান্নাঘর থেকে বাইরে আসে। তিনি হাসি মুখে বলে ওঠেন, তুমি আসবে, আমাকে একটা ফোন করবে না? তোমার জন্য পছন্দের কচু শাক দিয়ে শুটকি মাছের চটচটি রান্না করতাম। নিয়তি মলিন হাসি দিয়ে মামি, আমি তোমাদের সারপ্রাইজ দিতেই এসেছি। ফোন করে আসলে তোমরা সারপ্রাইজ হতে। নিয়তির মামি নিয়তিকে জড়িয়ে ধরে। আমারও যদি তোমার মতো একটা মেয়ে থাকতো, তাহলে সেও তো তোমার মতো আমাকে ভালোবাসতো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমি নিঃসন্তান। মামিকে জড়িয়ে ধরে কান্না করে। আমি তোমাদের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি এবার তোমাদের এখানে অনেক দিন থাকবো। নিয়তির মামি চোখে জল মোছে। কই গো, দেখো কে এসেছে। আমাদের নিয়তি এসেছে, দেখে যাও। নিয়তির মামা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসেন। নিয়তি তার মামাকে প্রণাম করে হাসি মুখে বলে ওঠেন, আমার ছোট মাটা একদম শুকিয়ে গেছে, তাড়াতাড়ি তাকে কিছু খেতে দাও। নিয়তি তার মামা আর মামির সাথে রুমে আসে। তার মামার অবস্থান হলো মধ্যবিত্ত। নিয়তিকে পেয়ে তারা নিঃসন্তানের কথা ভুলে যায়। নিয়তির মা মারা যাবার পর নিয়তিকে নিজেদের কাছে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু নিয়তির বাবা ওনার মেয়েকে কিছুতেই অন্যের বাড়িতে রাখতে চাননি। নিয়তি গরম ভাতের সাথে আলু ভর্তা, ছোট মাছ দিয়ে খেয়ে নেয়। অনেক তৃপ্তি করে খায়। এখানকার বিল থেকে তার মামা মাছ কিনে নিয়ে এসেছেন। নিয়তি খাওয়ার পর বলে ওঠে, মামি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। কাল তোমাদের সাথে অনেক গল্প করব। ওকে সোনা, অনেক দূর থেকে এসেছো, একটু ঘুমিয়ে নাও। ঘুমিয়ে নিলে ভালো লাগবে। নিয়তির মামি নিয়তির জন্য বিছানা করে দেন। নিয়তি তার মামিকে পেছন থেকে জড়িয়ে ধরে। মামি, তুমি আমাকে একটা কাজও করতে দিচ্ছ না। তোমাকে আমি পেটে ধরিনি, কিন্তু তুমি আমার কাছে আমার মেয়ের থেকে কোনো অংশে কম নয়। তোমার জন্য করব না তো কার জন্য করব? তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিয়তি মামির কথা শুনে কান্না করে দেয়। অশ্রু চোখে বলে ওঠে, আজ যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে আমার সাথে এমনই করতো। তুমি আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। নিয়তির চোখের জল মুছে দিয়ে কান্না করে না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিয়তি শুয়ে পড়ে। নিয়তির মামি নিয়তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ক্লান্ত নিয়তি কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। নিয়তির মাথা থেকে চুল সরে যায়। নিয়তির মামি নিয়তির মাথায় সিঁদুর দেখে অবাক হয়ে যান। নিয়তিকে ডাক দিতে নিয়েও ডাক দেন না। নিয়তির মামি খুব সুন্দর করে আগের মতন চুল বেঁধে দেন, যেন নিয়তি কিছুই বুঝতে না পারেন। রাত 11টার দিকে করিম চাচার ডাক শুনে নিয়তির মামা মামি জেগে ওঠেন। গ্রামের দিকে রাত 11টা মানে অনেক রাত। গ্রামের মানুষদের রাত 10টার পর খুঁজে পাওয়া মুশকিল। নিয়তির মামা ঘুম থেকে উঠে বলে ওঠেন। করিম চাচা, আপনি? কোনো কিছু হয়েছে কি? করিম চাচা ভাঙা গলায় বলে ওঠেন, তোমাদের মেহমান এসেছে ঢাকা থেকে। তারা তোমার বাড়ি চিনতে পারছিল না। আমি গঞ্জ থেকে বাড়ি ফিরছিলাম। ফিরার পথে সাথে তাদের দেখা হয় আমার। তারা তোমার সাথে কথা বলতে চায়। চলি আমি, প্রচুর ঘুম আসতেছে। করিম চাচা আর কিছু না বলে সাইকেলে চড়ে ভাঙা গলায় গান বলতে বলতে চলে যান। নিয়তির মামা মামি নির্বাণকে ছোঁয়ার রুমের ভেতরে নিয়ে আসেন। নির্বাণ দেখতে পায় নিয়তির মামা মামি ছাড়া আর কেউই নেই। নিয়তিকে দেখতে না পেয়ে নির্বাণ ওইদিকে উকি মারছে। নিয়তির মামি বলে ওঠেন, এভাবে তুমি কাকে খুঁজতেছো? তুমি আমাদের বাড়িতে চুরি করতে এসেছো? ছোঁয়া বলে ওঠে। না মামি, দাদা তো নিয়তিকে খুঁজতেছিল। নিয়তির মামি বুঝতে পারেন নির্বাণ নিয়তির হাজবেন্ড। তিনি বলে ওঠেন, নিয়তি আমাদের এখানে আসেনি, তোমরা এখনই যেতে পারো। নিয়তির মামা বলে ওঠেন, তারা কিসের জন্য এসেছে তা জানতে দাও। আর এত রাতে তারা কোথায় যাবে? বলো, তোমরা এখানে কিসের জন্য এসেছো? তোমরা নিয়তির খোঁজ করছো কেন? নিয়তি আমার এখানেই আছে। নির্বাণ নিয়তির মামার কথা শুনে দীর্ঘ একটা শ্বাস ফেলল। মুখে এক ঝিলিক হাসি নিয়ে নিয়তির সাথে আমি একবার দেখা করতে চাই। নিয়তি কোন জায়গায় আছে? নিয়তির মামি নির্বাণের সামনে এসে অনেক সহ্য করেছি, আর নয়। তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি থাকতে কিছুতেই দেখা করতে পারবে না নিয়তির সাথে।
নির্বাণ নিয়তির মামির হাত ধরে। প্লিজ মামি, নিয়তির কাছ থেকে আমাকে আলাদা করবেন না। আমি ঢাকা থেকে সিলেটে এসেছি শুধু নিয়তির সাথে দেখা করার জন্য। নিয়তির মামি কর্কশ কণ্ঠে বলে ওঠেন। তুমি তো নিয়তির জীবনটা ধ্বংস করেছো। এখন কোন মুখে নিয়তির সামনে দাঁড়াবে? তোমার মাঝে লজ্জা বোধ বলতে কিছু নেই? মামির কথা শুনে নির্বাণ মাথা নিচু করে ফেলে। মামি ভুল কিছু বলেননি, তিনি যা বলেছেন সব সত্যি কথা বলেছেন। নিয়তির মামা ওদের দিকে চকিত হয়ে তাকিয়ে আছেন। তিনি বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে। তিনি কিছু বুঝতে না পেরে বলে ওঠেন। তোমরা নিয়তির সাথে দেখা করতে চাও কেন? তুমি নিয়তির কি হও? নির্বাণ মাথা নিচু করে। আমি নিয়তির হাজবেন্ড। নিয়তির আমার উপর রাগ করে চলে এসেছে। নিয়তির মামার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তিনি নিয়তির সিঁথিতে কোনো সিঁদুর দেখেননি। হিন্দু বিবাহিত মেয়েরা শাখা সিঁদুর ছাড়া বের হয় না, কিন্তু নিয়তির হাতে সিঁথিতে কিছুই নেই। নিয়তির মামা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আর কোনো কথা নয়। আর একটা মিথ্যা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ছোঁয়া নিয়তির মামার সামনে এসে হাত জোর করে। আপনি ভুল ভাবছেন, আমরা কোনো মিথ্যা কথা বলিনি। নিয়তিকে ডাক দেন, আর সে আসলেই সব সত্যি বেরিয়ে আসবে। বেশি কথা বলতে কে বলেছে? বের করে দাও এদের। মিথ্যে পরিচয় নিয়ে আমাদের বাড়িতে এসেছে। নিয়তির ঘুম ভেঙে যায় কথার শব্দে। নিয়তি বুঝতে পারে নির্বাণ আর ছোঁয়া এসেছে। নিয়তি একবার ভাবে সে মামা মামির রুমে আসবে না। মামা নির্বাণের সাথে খারাপ ব্যবহার করছেন। নিয়তি আর বসে থাকতে পারল না। নিয়তি মামা মামির রুমে ছুটে আসে। নিয়তি নির্বাণের দিকে তাকিয়ে। মামা নির্বন যা বলেছে সব সত্যি। নির্বনের সাথে আমার বিয়ে হয়েছে। ধরতে গেলে সেটা বিয়ে নয়, একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি এই বিয়ে মানি না। নির্বাণ তেড়ে নিয়তির কাছে আসে। নিয়তি তো নির্বাণের আশা দেখে ভয় পেয়ে যায়। নিয়তির হাত ধরে। আমাকে একটা সুযোগ দাও। আমি কোনো দিন তোমার অযত্ন করব না। নিয়তি ঝাঁকি দিয়ে হাত ছড়িয়ে নেয়। ক্ষোভ নিয়ে বলে ওঠে। আমি আপনার সাথে থাকতে চাই না। যেহেতু আপনি এখানে এসে পড়েছেন, তাই রাতটুকু থেকে সকালে চলে যাবেন। নিয়তি নির্বাণের দিকে কথাগুলো ছুঁড়ে মেরে দিয়ে রুম থেকে চলে আসে। রুমে এসে দরজা বন্ধ করতে যাবে, তখনই নির্বাণ রুমের ভেতর প্রবেশ করে। নির্বাণ রুমে প্রবেশ করেই দরজা বন্ধ করে দেয়। নিয়তি নির্বাণকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। নিয়তি এক কদম পিছিয়ে যাচ্ছে, নির্বাণ এক কদম এগিয়ে আসছে। একসময় নিয়তির পিঠ দেয়ালে আটকে যায়। নির্বাণ নিয়তির একদম কাছে চলে আসে। নির্বাণের ভারী নিঃশ্বাস নিয়তির মুখের ওপর পড়ছে। নিয়তি সাইড কেটে চলে যেতে নিলেই নির্বাণ দেয়ালে দুই পাশে হাত দিয়ে আটকায়। নিয়তির প্রাণ যায় যায় অবস্থা। নিয়তি কিছু বলতে নেবে, তখনই নিয়তির মুখে আঙুল দিয়ে নিয়তিকে থামিয়ে দেয়। নির্বাণ দুই নয়ন ভরেই নিয়তিকে দেখে যাচ্ছে। এই ছেলে নিয়তির রুমে যাওয়ার পর দরজা বন্ধ করে দিল কেন? মামি চিন্তা করবেন না, তাদের সমস্যা তাদের কাঁধেই ছেড়ে দেন। নিয়তির মামি তেড়ে এসে কর্কশ কণ্ঠে বলে ওঠেন। আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। তোমার দাদাকে দরজা খুলে বাহিরে আসতে বলো। ছোঁয়া নিয়তির মামিকে পরম আদরের সহিত আলাপে বলে। মামি চিন্তা করবেন না, অ্যাক্সিডেন্টে বিয়ে হলেও তো তাদের বিয়ে হয়েছে। জন্ম মৃত্যু বিয়ে তিনটা আমাদের হাতে নেই। সৃষ্টিকর্তা যখন চাইবে তখনই হবে। বড় বড় কথা বলা বন্ধ করো। যেখানে নিয়তি থাকতে চায় না সেখানে আমি তাকে যেতে দিব না। আপনি তো চান নিয়তি সুখী থাকুক। নিয়তি সৎমার পাল্লায় পড়ে এটুকু সুখের মুখ দেখতে পাইনি। এখন যখন তার জীবনে সুখ আসছে, তখন নিয়তি বুঝতে পারছে না। নিয়তি কি বুঝিয়ে বলেন। ছোঁয়া নিয়তির মামিকে ইমোশনাল কথা বলতে থাকে, যেন তিনি এই বিয়ে নিয়ে খুশি থাকেন। তিনি মাথা চুলকাতে চুলকাতে বিছানার ওপর বসে পড়েন। নিয়তির মামা বলে ওঠেন। তোমরা তো অনেক দূর থেকে এসেছো, মনে হয় কিছুই খাওয়া হয়নি। তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এভাবে বসে না থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের তো না খাইয়ে রাখতে পারি না। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। নিয়তির মামি চাল নিয়ে রান্না বসান। খুব তাড়াতাড়ি গরম গরম ভাত করেন। গরম গরম ভাতের সাথে ডিম ভাজি করে দেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে ওঠেন। তাদের আজ রাতের জন্য খাবার হয়ে যাবে। আলুর ভর্তা, ছোট মাছ, ডিম ভাজি। তিনি আমতা আমতা করে বলে ওঠেন। এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি আপনার সাথে ফিরে যাব না। তোমাকে ফিরে যেতে কে বলেছে? তোমাকে ফিরে যেতে হবে না। নিয়তি মনে মনে বলে ওঠে। কই বলবে? আমি আমার কাজের জন্য তোর কাছে ক্ষমা চাইছি। তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নিতে এসেছি। সবকিছু ভুলে আমরা নতুনভাবে শুরু করব। নির্বাণ নিয়তির কানের কাছে ফিসফিস করে বলে। তুমি না যেতে চাইলে যাবে না, কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যাব। এখানে তোমাকে থাকতে দিব না। নিয়তির কানে এতটাই নিশাভরা কণ্ঠে বলে ওঠে যে নিয়তি কেঁপে ওঠে। একদম জড়সড় হয়ে দেয়ালের সাথে লেগে যায়। নিয়তির এমন অসহায় অবস্থা দেখে নির্বাণের মাথায় দুষ্টুমি বুদ্ধি কাজ করে। নির্বাণ নিয়তির কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে।
না চাওয়া সত্ত্বেও নিয়তির ঠোঁট জোড়া নির্বনের ঠোঁটে লেগে যায়। নিয়তি নিজেকে কষ্টে ছাড়িয়ে নেয়। আপনি মনে হয় আজ কিছু খাননি। ফ্রেশ হয়ে নেন, আমি খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না। আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না। আপনি এখনো অনেক অসুস্থ। খাবার না খেলে আরো অসুস্থ হয়ে পড়বেন। আমার কিছু হবে না। আমি একদম ঠিক আছি। ছোঁয়ার জন্য খাবারের ব্যবস্থা করো। সে একদম ক্ষুধা সহ্য করতে পারে না। আমি জানি কে কে ক্ষুধা সহ্য করতে পারে না। আর হ্যাঁ, একটা কথা, গ্রামের খাবার শহরের খাবারের থেকে আলাদা। মামি যা খেতে দেবেন তাই খেয়ে নিবেন। মামি খুব যত্ন করে রান্না করেছেন। আদরের কথা বলার মাঝেই দরজায় ঠকঠক করে শব্দ করে ছোঁয়া। ছোঁয়া দরজার বাইরে থেকে বলে ওঠে। দাদা তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, খেতে আসো। ছোঁয়া আর বিরক্ত না করে চলে আসে। নির্বনকে জোর করে নিয়তি চলে আসে। মামি তাদের থালায় গরম গরম ভাত দেন, সাথে ডিম ভাজি, আলু ভর্তা, ছোট মাছ। ছোঁয়া প্রথম ভেবেছিল সে এসব খাবার খাবে না। নিয়তির চোখের ইশারায় খেতে বলে। ছোঁয়া এক লোকমা খাবার মুখে দিয়ে খুব তৃপ্তি পায়। তারপর কে আটকায় তাকে? একের পর এক লোকমা করে খাবার মুখে দিয়েই চলেছে। মামি বলে ওঠেন। আস্তে আস্তে খাও, খাবার মুখে আটকে যাবে। ছোঁয়া জল খেয়ে নেয়। খাবারগুলো খুব টেস্ট, আমার খুব ভালো লেগেছে। আমাকে আরো ভাত দেন, আমি এসব খাবার কোনোদিন খাইনি। এসব খাবারে এত টেস্ট আগে জানতাম না। নিয়তির মামি খুশি হয়ে ছোঁয়ার থালায় আরো কিছু পরিমাণ ভাত দেন। ছোঁয়া তো পাগলের মতন খেয়ে যাচ্ছে। ছোঁয়ার খাওয়া দেখে নির্বন মনে মনে বলে ওঠে। রাক্ষস একটা, যেন কোনো দিন খাইনি। কিভাবে পাগলের মতো খাচ্ছে, ভুলেই গেছে সে অন্য বাড়িতে আছে। নিয়তির মামি বলে ওঠেন। তোমাকেও অল্প পরিমাণে ভাত দেই। না মামি, আমি আর খেতে পারবো না। খাবারগুলো খুব স্বাদ হয়েছে। আমার কাছে তো ছোট মাছটা বেস্ট হয়েছে। আর একটু ছোট মাছ নিয়ে নাও, আরো অনেকটুকু আছে। আমার পেটে আর কোনো জায়গা নেই। আমি আর কিছু খেতে পারবো না। আপনি এত রাতে আমাদের জন্য রান্না করতে গেলেন কেন? তোমরা এত দূর থেকে এসেছো, তোমাদের না খাইয়ে রাখতে পারি? আর অতিথি দেবো ভব। খাবার খাওয়ার পর নির্বন নিয়তির সাথে ঘুমাতে যায়। ছোঁয়াকে একটা ছোট বিছানায় ঘুমাতে দেন। তারা মানুষ মাত্র 2 জন, তাই বিলাসিতার জন্য এত কিছু করেননি। 2টা বড় বড় বিছানা করেছেন। একটাতে তারা থাকেন না, অন্যটাতে কেউ আসলে তাদের জন্য। আগে ছোট একটা বিছানা আছে, সেটাও অনেক ভালো একজন মানুষ অনায়াসে ঘুমাতে পারবে। ছোঁয়াকে উদ্দেশ্য করে বললেন। ছোট বিছানায় ঘুমাতে অসুবিধা হবে না তো? ছোঁয়া হাসিমুখে বলে ওঠে। একদমই না, আমার কোনো অসুবিধা হবে না, আমি মানিয়ে নিতে পারবো। কম্বল গায়ে দিয়ে ঘুমাও, শীত লাগবে। অনেক রাত হয়ে গেছে, আপনারা ঘুম আসেন, আমিও ঘুমিয়ে পড়বো। আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন, আমি মাদুর বিছিয়ে নিচে শুয়ে পড়ছি। নির্বাণ বিছানায় বসে আছে। নিয়তির কথার কোনো জবাব দিল না। নিয়তি মাদুর বিছিয়ে খাতা গায়ে দিয়ে শুয়ে পড়ে। নির্বাণ নিয়তিকে পেছন থেকে জড়িয়ে ধরে মাদুরের ওপর শুয়ে পড়ে। আপনি বিছানায় ঘুমাতে যান, আপনার ঠান্ডা লেগে যাবে। নির্বাণ নিয়তির চুলে মুখ লুকিয়ে। আমি ফ্লোরে ঘুম আসলে আমার ঠান্ডা লেগে যাবে, কিন্তু তোমার ঠান্ডা লাগবে না। আমি মাটিতে শুয়ে অভ্যস্ত। আপনি তো মাটিতে ঘুম আসেননি কোনোদিন। নিয়তির কথার কোনো জবাব না দিয়ে নিয়তিকে কোলে করে বিছানায় নিয়ে আসে। নিয়তিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নিয়তি নির্বাণের কাছ থেকে নিজেকে ছাড়াতে নিলে নির্বাণ আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। নিয়তি বাধ্য হয়ে সেভাবে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঢাকা ফেরার সময় নিয়তি টলমল দৃষ্টিতে তাকিয়ে আছে মামা মামির দিক। চাহনি দেখে বোঝা যাচ্ছে নিয়তি কিছুদিন থেকে যেতে চায়। মনের কথা মুখে বলতে না পেরে মনের ইশারায় বলে যাচ্ছে। নিয়তির মামি সেই সকাল থেকে অনবরত কান্না করেই যাচ্ছে। চোখ থেকে অশ্রু পড়া বন্ধই হচ্ছে না। বুকটা ফেটে যাচ্ছে নিয়তির জন্য। নিয়তি ঢাকার উদ্দেশ্যে বাইরে পা রাখার আগেই নিয়তির মামি নিয়তিকে জড়িয়ে ধরে কান্না করে দেন। শাড়ির আঁচলে আর কষ্ট লুকিয়ে রাখতে পারলেন না তিনি। নিয়তির প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে নিয়তির মামা বসে থাকতে পারলেন না। তিনি নির্বাণের সামনে দাঁড়িয়ে বলে ওঠেন। নির্বন, তোমার কাছে আমার একটা অনুরোধ ছিল, আমার অনুরোধটা রাখবে? নির্বাণ হাসিমুখে আশ্বাস দিয়ে। অনুরোধ নয়, আপনি আমাদের গুরুজন। আপনি আমাকে আদেশ করবেন। ভেজা ভেজা নয়নে নির্বাণের দিকে তাকিয়ে। তোমরা এই গরিব মামার বাড়িতে আর 2 দিন থেকে যাও। নিয়তি অনেক দিন পর আমাদের এখানে এসেছে। তোমরা থাকলে একসাথে গ্রামটা ঘুরে দেখতে পারবে। কিন্তু মামা। নির্বাণ কিছু বলার আগেই ছোঁয়া পাশ থেকে বলে ওঠে। আমরা আরো 2 দিন থেকেই যাব, প্লিজ এভাবে কান্না করবেন না। ছোঁয়ার কথা শুনে আর চোখের জল ধরে রাখতে পারলেন না। টুপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নিয়তির মামা মামির মুখ দেখে মনে হচ্ছে তারা যেন চাঁদ হাতে ফিরে পেয়েছেন। সত্যি বলতে ছোঁয়া থেকে যাওয়ার ইচ্ছা, চা বাগান ঘুরে দেখার ইচ্ছা।
নিয়তি চা বাগানের আঁকাবাঁকা মেঠো পথ ধরে বাচ্চাদের মতন লাফিয়ে লাফিয়ে চলছে। নির্বাণ নিয়তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ প্রথম নিয়তিকে প্রাণ খুলে হাসতে দেখে। ছোঁয়া নিজেকে ফটো ফ্রেমে বন্দি করে রাখতে ব্যস্ত। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে নজর কাড়া চা বাগানের সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে স্বমহিমায়। চা বাগানের পাশাপাশি সিলেটে রয়েছে রাতারগুল জলবন, হাকাউলি হাওর, লালাখাল, ভেলাগঞ্জ, তামাবিল, জাফলং ও বিছানাকান্দি সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। সিলেট শহরের অদূরে চা বাগান অবস্থিত হওয়ায় প্রতি বছর অনেক লোক সেখানে আসেন। সবথেকে বড় হলো যে কোনো পথ থেকেই চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। চা বাগানের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজের গালিচা বিছিয়ে রেখেছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা ঘেরা সমতলে সবুজের সমারোহ, যাকে বলে প্রকৃতির মিলন মেলা। নির্বন নিয়তি ছোঁয়া প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। তিনজনে মন থেকে প্রকৃতিকে উপভোগ করে যাচ্ছে। নিয়তি নির্বনের হাত ধরে মেঠো পথে হেঁটে যাচ্ছে। ছোঁয়া তাদের হেঁটে যাওয়াকে ক্যামেরাবন্দি করতে ভুলেনি। চা বাগানে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসে বুঝতে পারেনি তিনজনের কেউই। তিনজন সিলেটের সুস্বাদু চা, ফুচকা, আইসক্রিম, নাম না জানা আরো অনেক কিছুই খান। সন্ধ্যার দিকে সিলেটের সৌন্দর্য আরো ফুটে উঠেছে। লালচে সূর্যের কিরণ চা পাতার রংকে সাজিয়ে দিচ্ছে। মামা মামি চিন্তা করবে তাই তারা জলদি বাড়ি ফিরে আসে। রাতে সবার সাথে ডিনার করে যে যার মতন শুয়ে পড়ে। সব থেকে বড় সমস্যা হলো ছোঁয়ার ফোনে একটুও নেট পাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যার জন্য ছোঁয়া আবিরের সাথে ঠিক মতন কথা বলতে পারছে না। কথা আটকে আটকে পড়ছে, না হয় ফোন কেটে যাচ্ছে। ছোঁয়ার অভিমান হয়, রাগ করে ঘুমিয়ে পড়ে। নিয়তি নির্বাণের থেকে অনেক দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। নির্বাণের ভালো লাগছে না। নির্বাণ পেছন থেকে নিয়তিকে জড়িয়ে ধরে। নিয়তি ক্ষেপে গিয়ে কিছু বলতে নিয়ত থেমে যায়। ধীর গতিতে কোমল কণ্ঠে আস্তে আস্তে বলে ওঠে। আপনি দয়া করে আমাকে ঘুমাতে দেন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। নিয়তির চুলে মুখ লুকিয়ে নেশাভরা কণ্ঠে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে। তুমি কাছে থাকলে ঘুমাতে পারবো, দূরে সরে গেলে ঘুম আসবে না। নিয়তি কোনো কথা না বাড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। নিয়তির ঘুমানোর পর নিয়তিকে একদম বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। আধার কাটিয়ে নতুন দিনের সূচনা করলেন সূর্যদেব। সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনতে কার না ভালো লাগে। পাখিগুলো রাত পেরোতে না পেরোতেই কিচিরমিচির শব্দ করতে থাকে। নির্বাণ নিয়তি ছোঁয়া ফ্রেশ হয়ে সকালের সূর্য গায়ে মাখতে ব্যস্ত। শীতের দিন সূর্যদেবের কিরণ আমাদের কাছে অমৃত। পেছন থেকে নিয়তির মামা ডাক দিয়ে বলে ওঠেন, কই তোমরা? তোমাদের জন্য টাটকা খেজুরের রস নিয়ে এসেছি। নিয়তি খেজুরের রসের কথা শুনে দৌড়ে মামার কাছে আসে। মামার কাঁধে 2টা মাটির কলসি ভর্তি খেজুরের রস নিয়ে এসেছেন। নিয়তি চকিত হয়ে, মামা এত রস খাবে কে? নিয়তির মামা মুচকি হেসে বললেন, কে খাবে মানে? আমরা খাবো। তোমার মামিকে গ্লাস নিয়ে আসতে বলো। নিয়তির মামি ট্রে করে 3টা কাচের গ্লাস নিয়ে আসতে আসতে, আমাকে ডাকতে হবে না, হ্যাঁ আমি হাজির হয়ে গেছি। বাচ্চাদের খেতে দাও তাড়াতাড়ি। খেতে দিচ্ছি। যতটুকু থাকবে তাদের জন্য পিঠা বানিয়ে দিবে। নিয়তির মামা সবাইকে 1 গ্লাস করে খেজুরের রস দেন। 1 গ্লাস খাওয়ার পর তিনি আরও তাদেরকে দেন। যতটা পারে সবাই প্রাণ ভরে টাটকা খেজুরের রস খেয়ে নেয়। জাফলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সবাই। আর শুধু নির্বাণ নিয়তি ছোঁয়া নয়, তাদের সাথে মামা মামিকেও নিয়ে এসেছে। নিয়তি চায় তাদের সাথে মামা মামিও আনন্দ পাক। তাদের ছেলেমেয়ে হলে কি তারা কি ফেলে আসতো? জাফলং প্রকৃতিকন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যেই জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনহাট উপজেলায় ভারতের মেঘালয়ের কাছাকাছি অবস্থিত। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরও আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ভাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবহমান জলপ্রপাত, ঝুলন্ত জাউকি ব্রিজ, পিয়াইনিয়ান নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটা পর্যটকদের কাছে দারুণভাবে মোহবিষ্ট করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। প্রকৃতিকন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলংয়ের আকর্ষণই যেন আলাদা। সিলেটে এসে জাফলংয়ে ভ্রমণে না গেলে যেন ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। নিয়তির মামি প্রবহমান জলপ্রপাত দেখে ছোট বাচ্চাদের মতন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। নিয়তির মামা মানা করেই যাচ্ছে, কিন্তু তিনি নিজের আনন্দে মর্ত। কারো কথায় কান দিচ্ছেন না। তিনি আজ প্রথম এত ভালোবাসা পেলেন। কেউ নিজেকে ক্যামেরাবন্দি করতে একদম ভুলেনি। স্বচ্ছ হিমেল পানিতে পা ডুবিয়ে বসে আছে সবাই।
সকলের মুখে হাসি। আজকের দিনটা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নিয়তি স্পিডবোর্ডে ভয়ে নির্বাণকে জড়িয়ে ধরে। নির্বাণ কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আমার একটু হলেও লজ্জা আছে, কিন্তু তোমার কোনো লজ্জা নেই। নির্বাণের কথা শুনে নিয়তি নির্বাণের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। নির্বাণ দুষ্টু হাসি দিয়ে, তুমি রাগ করলে তোমার অনেক কিউট লাগে। এভাবে মাঝে মাঝে আমার সাথে রাগ করবে। আমার কোনো লজ্জা নেই। প্যাঁচার মতন মুখ করে। কতগুলো মানুষের সামনে তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। আমি ভীতু নই। আপনাকে ধরতে হবে কেন? নিজের উপর আমার আস্থা আছে। নিয়তি নির্বাণকে ছেড়ে দিলেও নির্বাণ নিয়তিকে ছেড়ে দেয় না, নিজের সাথেই জড়িয়ে ধরে রাখে। নির্বাণ কোমল মায়াভরা কণ্ঠে, তুমি আমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে কোনো দিন ছেড়ে দিব না। সব সময় তোমাকে আগলে রাখবো। ছোঁয়া নিজের কয়েকটা পিক তুলে তাদের রোমান্স ভিডিও করছে। ছোঁয়া মেয়েটা কি বিচ্ছু কি বিচ্ছু। সারাদিন এনজয় করে রাতে বাইরে খেতে আসে সবাই। সবাই খুব ক্লান্ত, সেজন্য আসার পর পরই ঘুমিয়ে পড়ে। সকালে মামির ডাকে নিয়তির ঘুম ভাঙে। চোখ মেলে নিজেকে নির্বাণের বুকে আবিষ্কার করে। লজ্জামাখা মুখ নিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়ে। মামির সাথে পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। মামি একা হাতে পারছিলেন না, সেজন্য নিয়তিকে ডাক দিয়েছেন। আজ তারা চলে যাবে। মামি বেশি করে পিঠা বানানোর ব্যবস্থা করেন। নিয়তির সাথে পিঠা দিয়ে দিবেন। মামা সকালবেলা ঘুম থেকে উঠে নিয়তির জন্য ছোট মাছ খুঁজতে বেরিয়ে পড়েছেন। মামি পিঠা বানানোর পর নিয়তির পছন্দ মতন শুটকি মাছ দিয়ে কচু শাক, নিজের পালিত দেশি মুরগি, গরুর মাংস, ছোট মাছ ভাজি, কোনো কিছুতে ত্রুটি রাখতে চান না। দুপুরে খাওয়ার পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিয়তির মামা মামি তাদের গাড়ি চলে গেলেও তাকিয়ে আছেন। নিয়তির মামা মামির চোখ ওদের যাওয়ার পানে একধানে তাকিয়ে আছেন, আর চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বাণ চলে যাওয়ার আগে ওদের বাসার ঠিকানা দিয়ে যায়। নিয়তির জন্য মন খারাপ হলে তারা যেন চলে আসেন। নিয়তি গাড়িতে বসে কান্না করে যাচ্ছে। মনে হচ্ছে তার মামা মামিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। ছোঁয়া নিয়তিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ঢাকা ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। নিয়তি সবাইকে পিঠা খেতে দিয়ে ঘুমোতে চলে যায়। নির্বাণ ছোঁয়াও ঘুমিয়ে পড়ে। দুপুরে ঘুম ভাঙে নিয়তির। নির্বাণের মায়ের জন্য খাবার বানায়। ওনার হাত পা মালিশ করে দেন। ওনাকে খেজুরের রস গরম করে খেতে দেয়। রাতের খাওয়ার পর নিয়তি নির্বাণের রুমে না গিয়ে নিজের রুমে ঘুমোতে যায়। কথা ছিল আজ থেকে নির্বাণের রুমেই আসবে। নির্বাণ নিয়তির হাত ধরতেই নিয়তি নির্বাণের গাল বরাবর কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নিয়তির এমন রূপ দেখে নির্বাণ চকিত হয়ে যায়। নির্বাণ বুঝতে পারছে না কেন নিয়তি এমন করলো। নিয়তি নির্বাণের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আপনার লজ্জা করে মেয়েদের হাত ধরতে? আমাদের খেলনা মনে করেন? যখন খুশি মেয়েদের হাত ধরবেন। নির্বাণ চকিত হয়ে, নিয়তি, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? নিয়তি ভেঙচি কেটে, আপনার সাথে এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারবো না। আপনি রুম থেকে বেরিয়ে যান। তুমি আমার সাথে থাকবে। তুমি এখানে থাকবে কেন? আমার রুমই তো এখন থেকে তোমার। আমি আপনার সাথে আপনার রুমে থাকতে যাব কেন? আপনি আমার কেউ হন না, তাই আপনার সাথে এক রুমে আমি আর কোনোদিন থাকবো না। তুমি আমার বিবাহিত স্ত্রী। মন্দিরকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করেছি। নিয়তি অট্টহাসি দিয়ে, কারোর মাথায় লাল রং পরিয়ে দিলেই তার সাথে সম্পর্ক গড়ে ওঠে না। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ভালোবাসার একটা সুযোগ দাও। আপনি ভালোবাসার কোনো মর্যাদা দিতে জানেন না। যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, আমি তাকে ভালোবাসি না। নির্বাণ টলমল চোখে নিয়তির সামনে দাঁড়িয়ে, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমাকে তুমি এতটাই ঘৃণা করো? আমার জন্য তোমার মনে কোনো ভালো লাগা কাজ করে না? নিয়তি নির্বাণের থেকে চোখ সরিয়ে নিয়ে, আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। যার জন্য কোনো ফিলিংস নেই তাকে কিভাবে ভালোবাসবো? নিয়তির বাহু চেপে ধরে। কেন আমার জন্য দিনকে রাত, রাতকে দিন করেছ? কেন আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললে? মানবতার দিক বিবেচনা করে আপনাকে সুস্থ করে তুলেছি। আর আমি বাড়ির কাজের লোক। কাজের লোকদের প্রধান কর্তব্য হলো মালিক অসুস্থ হলে সেবা যত্ন করা। নির্বাণ নিয়তির কথাগুলো নিতে পারছে না। খুব রাগ হচ্ছে নিয়তির উপর, কিন্তু নির্বাণ নিরুপায়। তার জন্য নিয়তির এমন অবস্থা। নির্বাণ টলমল চোখে নিয়তির দিকে অসহায়ভাবে বলে ওঠে, আমি সত্যি বলছি, আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছি। তুমি আমার বিবাহিত স্ত্রী। নিয়তি মুচকি হেসে, এটা কলিযুগ।
এখন কেউ শাঁখা সিঁদুরে বিশ্বাস করে না। আপনার সাথে আইন অনুযায়ী আমার কোনো বিয়ে হয়নি। আর হ্যাঁ, সত্য যুগ অনুযায়ী ধরলে আপনি নিজ হাতে আমার সিঁথির থেকে সিঁদুর মুছে দিয়েছেন। নির্বাণ হাত জোড় করে। তখন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল, এখন আমরা সবকিছু ঠিক করে নিতে পারি। নিয়তি উঁচুস্বরে, না, কোনো কিছুই ঠিক হবার নয়। আমি আপনাকে আর বিশ্বাস করি না। যাকে বিশ্বাস করি না তার সাথে কোনোদিন ঘর করা যাবে না। আমাকে আর একবার বিশ্বাস করে দেখো, কোনোদিন তোমাকে অমর্যাদা করব না, তোমার কথা সব সময় মেনে চলবো। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ক্ষোভ নিয়ে বলে ওঠে। আপনি এই রুম থেকে বের হবেন নাকি আমি চিৎকার করব? আমি রুম থেকে যাব না, আমি তোমার সাথে এই রুমে থাকবো। আপনি সোজা কথায় যাবেন না। আমি কিন্তু চিৎকার করে বলবো আপনি আমার দুর্বলতার সুযোগ নিতে চান। নিয়তির মুখ থেকে এমন কিছু শুনবে নির্বাণ কোনোদিনও ভাবেনি। নিয়তির তো কোনো দোষ নেই, নিয়তিকে এমন বানিয়েছে নির্বাণ। তার শাস্তি হিসেবে নির্বাণ ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলেছে। নির্বাণের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বাণ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বাণ আমতা করে, প্লিজ নিয়তি, এমন করো না। তুমি যদি চাও আমরা আবার ধুমধাম করে বিয়ে করব, সানাই বাজবে, তুমি আমার জন্য বউ সেজে অপেক্ষা করবে। সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি না। আমি অন্য কাউকে ভালোবাসি। নিয়তি অন্য কাউকে ভালোবাসে এই কথাটা শুনে নির্বাণ 2 কদম পিছিয়ে যায়। নির্বাণ এতদিন ভেবে এসেছিল নিয়তি শুধু নির্বাণের। আজ নিয়তির মনে অন্য কারো বসবাস। সেখানে নির্বাণের ছিটেফোঁটাও নেই। নির্বাণ চোখের জল মুছে আমতা করে করুণ স্বরে, তুমি কাকে ভালোবাসো? আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি। নিয়তি আর পারছে না। নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করছে ততই ভেঙে পড়ছে নির্বাণকে দেখে। নিয়তি নির্বাণকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দরজার পাশে বসেই কান্না করে দেয়। নির্বাণ ফুলের টবে লাথি মেরে নিজের রুমে চলে আসে। রুমে এসে রুমের সমস্ত জিনিস ভাঙতে শুরু করে। পাগলের মতন করতে থাকে। ব্যালকনিতে এসে গ্রিল ধরে নিয়তির কথাগুলো ভেবে যাচ্ছে। চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ভালোবাসলে এত কষ্ট পেতে হবে কোনোদিন জানা ছিল না। নির্বাণ ধরে নিয়েছিল নিয়তি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। নিয়তি কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। নির্বাণ নির্ঘুম কাটিয়ে দেয় সারা রাত। নির্বাণের চোখে কোনো ঘুম নেই। নিয়তির কষ্টে এতটাই পাথর হয়ে গেছে যে কোনো দিকে নির্বাণের কোনো খেয়াল নেই। আবির ছোঁয়ার সামনে দাঁড়িয়ে হাত কাচুমাচু করে যাচ্ছে। ছোঁয়াকে কি বলতে এসেছে মনে নেই। 4 দিন পর ছোঁয়াকে দেখতে পেয়েছে। ছোঁয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ছোঁয়া কাশি দিয়ে, হুম। আবির দাদা, আপনি কিছু বলবেন? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? ছোঁয়ার কথা শুনে আবিরের মুখটা প্যাঁচের মতন হয়ে যায়। আবির অসহায়ের মতন করে বলে ওঠে, আমি তোমার কোন কালের দাদা ছিলাম? আমাকে তোমার কোন দিক থেকে দাদা মনে হয়? ছোঁয়া মুচকে হেসে, দাদা রাগ করছেন কেন? আপনি আমার দাদার ভালো বন্ধু। দাদার বন্ধু হিসেবে আপনি আমার দাদাই হন। তোমার দাদার বন্ধু হয় কিন্তু তোমার দাদা নয়। বিড়বিড় করে, দাদা হিসেবে দেখো বলে তোমাকে নিজের করে নিতে পারছি না। আপনি কিছু বললেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না। বিড়বিড় করে না বলে একটু জোরেই বলেন। আবির ওপরের দিকে তাকিয়ে, কই কিছু না, আমি কিছু বলিনি। ও আচ্ছা, আমি একটু শুনতে পেলাম। তো কি শুনতে পেলে? কিছুই শুনতে পাইনি। কিছু বললে তো শুনতে পেতাম। আপনি যেভাবে ভয় পেয়ে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা হুলো বিড়াল। আমি ভয় পাচ্ছি না মোটেও। আমি তোমাকে ভয় পেতে যাব কেন? যা বলতে আসছিলেন নিঃসংকোচে বলে ফেলেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার সাথে একটু হাঁটতে যাবে? না মানে সামনের ওই মাঠটায়। ছোঁয়া কিছু না বলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ছোঁয়ার উত্তরের জন্য অধীর আগ্রহ হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া মুচকি হেসে, ওকে, চলেন একসাথে হেঁটে আসি। সকালবেলা একটু হাঁটলে মনও ভালো হয়ে যাবে। পাশাপাশি হেঁটে যাচ্ছে ছোঁয়া আবির। তাদের মাঝে কোনো কথা নেই। একটু পর পর একে অপরের দিকে শুধু একটু করে তাকিয়ে যাচ্ছে। আবির একটু কাছে আসার চেষ্টা করছে, কিন্তু ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেটা পূরণ করতে পারছে না। আবির চোখ বন্ধ করে মনে মনে, যাই হয়ে যাক, আজ আমি নিজের মনের কথা সোহাকে বলবই। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? হাঁটার আর ইচ্ছে নেই? তাহলে ফিরে যাই। দৌড়ে ছোঁয়ার পাশে এসে, কে বলেছে ইচ্ছে নেই? তুমি পাশে থাকলে আমি সারাদিন হাঁটতে পারবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ছোঁয়া মুচকি হেসে হাঁটতে শুরু করে। আবির ধীরে ধীরে ছোঁয়ার আরো কাছে যাচ্ছে। একসময় আবিরের হাত ছোঁয়ার হাতে একটু ছোঁয়া লাগে। ছোঁয়া আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে দূরে সরে যায়।
এতে ছোঁয়ার একটু খারাপ লাগে। ছোঁয়া বুঝতে পারে আবির তাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। ছোঁয়াও আবিরের প্রেমে পড়ে গেছে, কিন্তু মেয়ে হয়ে প্রথমে ভালো লাগা, ভালোবাসার কথা কিভাবে বলবে? আবির এই সমস্ত ভয়কে জয় করে ছোঁয়ার হাত নিজের হাত দিয়ে আবদ্ধ করে নেয়। ছোঁয়া আবিরের দিকে তাকাতেই আবির বলে। আমার দিকে না তাকিয়ে হাঁটার দিকে মন দাও। ছোঁয়া মনে মনে মহাখুশি। একটু হলেও আবিরের মনে সাহস হয়েছে। আবির আর একটু সামনে এসে নিজের বুক পকেট থেকে একটা রিং বের করে ছোঁয়ার সামনে হাঁটু গেড়ে বসে। তুমি আমার জীবন সঙ্গী হবে, তোমাকে ভালোবাসার সুযোগ দিবে। ছোঁয়া আবিরের কথা শুনে চকিত হয়ে যায়। আবির ছোঁয়াকে এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেই পারেনি। ছোঁয়া উত্তর কি হবে? নিয়তি চা নিয়ে নির্বাণের রুমে প্রবেশ করে। রুমে ঢুকতেই নিয়তির চোখ আকাশ প্রান্তে। দুইটা চোখ রসগোল্লার মতন বড় হয়ে যায়। ঘরের সমস্ত জিনিস ভাঙাচোরা, কোনো কিছুই ঠিক নেই। নির্বাণ কোথায় দেখতে পায় না। নিয়তি ধীর পায়ে সাবধানতার সাথে ব্যালকনিতে আসে। ব্যালকনিতে এসে বুকটা মোচড় দিয়ে ওঠে। নির্বাণকে দেখে একদম চেনা যাচ্ছে না। হঠাৎ করে কেউ নির্বাণকে দেখলে পাগল বলে সম্বোধন করবে। নির্বাণের চুলগুলো উস্কো খুস্কো, অগোছালো। চোখ দুইটা লাল বর্ণের হয়ে গেছে। কান্না করার জন্য আঁখি ফুলে ফেপে রয়েছে। নিয়তি নির্বাণের কাঁধে হাত রাখতেই নির্বাণ গ্রিল দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে এসেছো নির্বাণ বেঁচে আছে কিনা? নিয়তি নির্বাণের কথার কোনো উত্তর দিল না। টুপ করে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নির্বাণ নিয়তির দিকে না তাকিয়েই বলে দেয়। তুমি কান্না করছো কেন? তুমি তো আমার সাথে থাকতে চাও না। আমার কষ্টে কেন তোমার চোখে জল? নিয়তি নিস্তব্ধ কোমল স্বরে আপনি সারা রাত ঘুম আসেননি? আপনাকে দেখে একদম পাগল পাগল লাগছে। ফ্রেশ হয়ে নেন। আমায় নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। আজ পাগল বলেই তো আমাকে তোমার পছন্দ হয়নি। নিয়তি নিজের মনকে সান্ত্বনা দেয়, সে যেন কিছুতেই ভেঙে না পড়ে। নির্বাণকে নিজের দিকে ঘুরিয়ে রুমের অবস্থা এমন কেন? যদি আপনার কিছু হয়ে যেত? কি আর হতো? বড়জোর একটা ভাঙা দর্পণ পেটে ভেতরে ঢুকে যেতে পারতো, ভালোই হতো। তাহলে তোমাকে আর আমায় সহ্য করতে হতো না। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনাকে কতবার বলছি নিজ মুখে মৃত্যু কামনা করবেন না। নির্বাণ মলিন হাসি দিয়ে ভগবানের পছন্দ হলে অ্যাক্সিডেন্ট নিয়ে যেত। ভগবান আমায় পছন্দ করে না, সেজন্য আজ তোমার সামনে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়ে আছি। নির্বাণের প্রতিটা কথা নিয়তির বুকে তীরের মতন লাগছে। নিয়তি বুঝতে পারছে না কি বলবে। কোনো কিছু বলার ভাষা রাখেনি। নিয়তি নির্বাণের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি ঘরের এমন অবস্থা কেন করেছেন? আপনার ঘর অন্য কেউ পরিষ্কার করে দেবে? কেউ পরিষ্কার করে দেবে না। নিজ ঘর নিজে পরিষ্কার করবেন। মলিন মৃদু হেসে বাড়িতে কাজের লোকের অভাব নেই, কেউ তো আর বাড়ির বউ হতে চায় না। তাহলে একজন কাজের লোক জানে না রুমে অপরিষ্কার থাকলে তাকে পরিষ্কার করতে হয়? নিয়তি বুঝতে পারে তাকে কষ্ট দেওয়ার জন্য নির্বাণ এসব কিছু করেছে। নিয়তি নির্বাণের হাতে চা তুলে দেয়, ইশারায় খেতে বলে। কিন্তু নির্বাণ চা ফ্লোরে ফেলে দিয়ে আমার চা খেতে ইচ্ছা করছে না। বেলকনি সহ রুমটা একদম পরিষ্কার যেন দেখতে পাই। কোনো ময়লা থাকলে ফলাফল ভালো হবে না। নির্বাণ এক প্রকার থ্রেড দিয়ে ওয়াশরুমে চলে যায়। চলে যেতেই নির্বাণ বলে ওঠে। দেখি নিয়তি, তুমি কতদিন আমার থেকে মুখ লুকিয়ে থাকতে পারো। তুমি একদিন নিজে এসে বলবে আমায় ভালোবাসো, আমি তোমার মুখ থেকে ভালোবাসার কথা বের করেই ছাড়বো। ছোঁয়া আবিরের দিকে হাত বাড়িয়ে দেয়। আবির ছোঁয়ার হাতে রিং পরিয়ে আলতো করে ছোঁয়ার হাতে একটা কিস করে। ছোঁয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আবির ছোঁয়ার চোখে মুখে ফু দেয়। ছোঁয়া চোখ মেলে তাকাতেই আবির বলে ওঠে। সোয়া, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না, কিন্তু তোমার লজ্জা মাখা মুখ দেখতে অসাধারণ লাগে। ছোঁয়া আবিরকে জড়িয়ে ধরে। আবিরও ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়া বলে ওঠে। সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা চোখে পড়ে নিতে হয়। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দিবে। আবির দুষ্টু হাসি দিয়ে কি বুঝে নিব? আমি তোমার দাদা হই নাকি অন্য কিছু? আবিরের কথা শুনে ছোঁয়া কেঁপে যায়। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি আমার দাদা হতে যাবেন কেন? হ্যাঁ, আপনাকে আমি দাদা হিসেবে মানি না। তাহলে আমাকে কোন চোখে দেখো? ছোঁয়া ক্ষেপে বলে। আমি আপনাকে খুব ভালোবাসি, আর কিছু বলতে পারবো না। আমি আপনাকে দাদা মানি না। ছোঁয়াকে আর পায় কে? ছোঁয়া ভুয়ো দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। আবির মনে মনে হেসে ফেলে। আজ তার মনের কথা ছোঁয়াকে বলতে পেরেছে।
নির্বাণ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিয়তি অগ্নিমূর্তি ধারণ করে রুম পরিষ্কার করছে। নিয়তির এমন অবস্থা দেখে নির্বাণের খুব হাসি পাচ্ছে। নিয়তির মুখটা দেখে কষ্টের মাঝেও হাসি পাচ্ছে। নিয়তি নির্বাণের দিকে তাকিয়ে কাচের টুকরো তুলতে গেলেই হাত কেটে ফেলল। আউচ! কথা বলার সাথে নির্বাণ দৌড়ে এসে নিয়তির আঙুলে হাত দেয়। কেটে যাওয়া আঙুল মুখে নিয়ে রক্ত পান করতে থাকে। নিয়তি অবাক চোখে নির্বাণের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে ওঠে, আমি আপনাকে কেন কষ্ট দিচ্ছি? আপনি একদিন নিজেই বুঝতে পারবেন। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমার ময়লা হাত মুখে নিলেন কেন? হাতে অনেক জীবাণু আছে। ডোন্ট কেয়ার লুক নিয়ে কোনো কিছু পরোয়া করি না। আর সামান্য জীবাণু আমার দেহের কিছু করতে পারবে না। তোমাকে এসব করতে হবে না, অন্য কেউ করে নিবে। নিয়তি নির্বাণের কথাই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নিয়তি চলে যেতে নিলেই মিস নিয়তি, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি। নিয়তি মাথা নিচু করে। না মানে এখন তো আমার কোনো কাজ নেই, তাই এখানে আমি দাঁড়িয়ে থাকতে চাই না। তুমি এই বাড়ির কাজের লোক। আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। আমি যখন এখান থেকে তোমাকে চলে যেতে বলবো তখনই তুমি চলে যাবে। নিয়তি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নিয়তির এমন স্বভাব দেখে নির্বাণের মনে ঢোল বাজছে। বলতে ইচ্ছে করছে, ঢাকের তালে খুশিতে মেতেছে মন। কিন্তু কি আর করার, নিয়তির সামনে এমন কিছু করতে পারবে না। নিয়তিকে একবার রাউন্ড করে মুচকি হেসে বলে ওঠে, দাঁড়িয়ে না থেকে বসে পড়ো। তোমাকে দাঁড়াতে বলিনি, বসে থাকতে বলেছি। নিয়তি বিরক্ত সূচক দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলে ওঠে, আপনাকে নিয়ে মজা করা হচ্ছে নাকি আমাকে কষ্ট দেওয়া হচ্ছে? আমারও দিন আসবে, তখন আমিও দেখে নিব কি করেন আপনি। গর্ত খুঁজে পাবেন না। নিয়তির কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, বকাগুলো আর একটু জোরে দিলে ভালো হতো, কিছুই শুনতে পাচ্ছি না। আসলে ইদানিং কানে কম শুনি। নিয়তি ভেংচি কেটে সোফায় বসে পড়ে। নির্বাণ উদ্ভট গলায় গান শুরু করে। না আছে গানের কোনো অর্থ, না আছে গানের সুর। এত জোরে গান বলেছে নিয়তির কান ফেটে যাওয়ার উপক্রম। নিয়তি কান ধরে নির্বাণের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। নির্বাণ পোশাক পরে বলে ওঠে। নিয়তি, এই দিকে শুনে যাও। নিয়তির কানে হাত থাকায় নির্বাণের কথা ততটা কানে যায়নি। গান মনে করেই নিয়তি একই জায়গায় বসে আছে। নিয়তির কান থেকে হাত ছড়িয়ে নিয়ে তোমাকে ডাকছি, কথাগুলো কি কানে যাচ্ছে? হ্যাঁ, আমাকে কি করতে হবে? দেখতে পাচ্ছ না আমার শার্টের সবগুলো বাটন খোলা? লাগিয়ে দাও। নিয়তি মিহি কণ্ঠে আমি পারবো না। আমি আপনার শার্টের বাটন লাগিয়ে দিতে পারবো না। কাজের লোকদের মুখে কোনো অজুহাত শুনতে চাই না। কাজের লোক কাজ করবে না তা তো নয়। নিয়তি এক প্রকার বাধ্য হয়ে নির্বাণের শার্টের বাটন লাগিয়ে দিচ্ছে। বাটন লাগানোর পর বলে ওঠে, অফিসে যাওয়া আপনার বারণ। কোথায় যাচ্ছেন? কেউ ভালোবাসে না, সেজন্য বাহিরে ভালোবাসার মানুষ খুঁজতে যাচ্ছি। আমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। আমি নিশ্চিত আজ আমার প্রেমে 10টা মেয়ে হাবুডুবু খাবে। নির্বাণের কথা শুনে নিয়তির খুব রাগ ওঠে। নিয়তি ঝাড়ু নিয়ে নির্বাণের সামনে দাঁড়ায়। অগ্নিমূর্তি ধারণ করে নির্বাণের দিকে তাকিয়ে আছে। সাপের মতন ফুসফুস করছে। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র ক্ষুধার্ত প্রাণী। নির্বাণ ভয়ে বলে ওঠে, আমার দিকে এভাবে ঝাড়ু তাক করে রেখেছো কেন? আমি এখন কিছু করিনি, আমার পথ থেকে সরে যাও। নিয়তি ক্ষোভ নিয়ে বলে ওঠে, আপনি এক পা বাইরে রেখে দেখান, তারপর আমার নাম পাল্টে রাখবো। শুকনো ঢোক গিলে আমি বাহিরে পা রাখলে তুমি কি করবে? এইভাবে আমায় থ্রেট দিচ্ছ কেন? বাহিরে পা রাখলে আপনার পা পায়ের জায়গায় থাকবে না, কেটে হাতে ধরিয়ে দিব। আটকে আটকে বলে ওঠে, তুমি তো আমায় ভালোবাসো না, তাহলে আমার উপর কেন অধিকার দেখাচ্ছ? ভালোবাসার মানুষ খুঁজতে দিবে না? নির্বাণের মুখ চেপে ধরে। আপনার মুখে এই খোঁচা খোঁচা দাড়ি আর দেখবে না। আপনাকে দেখতে একদম হনুমান লাগবে। আমার কথা ছাড়া এক পা বাইরে রেখে দেখান। নির্বাণ নিয়তির কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। আচমকা নির্বাণ নিয়তির কোমরে হাত রাখাতে নিয়তি ভয়ে কেঁপে ওঠে। নিয়তি পরক্ষণেই বুঝতে পারে, নির্বাণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমাকে টাচ করার চেষ্টা করবেন না। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমাকে টাচ করলে হাত ভেঙে রেখে দিব। নিয়তি নির্বাণকে হুমকি দিয়ে রুম থেকে চলে যায়। নির্বাণ আনমনে নিয়তির কথা ভেবে হেসে ফেলে। মিসেস নিয়তি, তুমি নিজেও ভালোবাসবে না, আমাকেও ভালোবাসতে দেবে না। তবে আমি আমার ভালোবাসা আদায় করে নিব। আমি জানি তুমি আমাকে আমার অন্যায়ের শাস্তি দিচ্ছ।
আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব। ছোঁয়া আবিরের মা বাবার সামনে লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে। আবিরের দিকে তাকাতেই আবির ছোঁয়াকে চোখ টিপ দেয়। এতে ছোঁয়া আরো লজ্জা পেয়ে যায়। ছোঁয়া আবিরের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে আজই প্রপোজ করলো, আর আজই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কেন আমার প্রেম করতে ইচ্ছে করে না বুঝি? আমি বানের জলে ভেসে আসছি, হ্যাঁ? সবার চোখ ফাঁকি দিতে পারলেও নিয়তির চোখ ফাঁকি দিতে পারেনি আবির। আবিরের চোখ টিপ দেখে ফেলে নিয়তি। নিয়তি ধীরে ধীরে আবিরের কাছে আসে। সুযোগ বুঝে আবিরের পেটে বসিয়ে দেয় বিলাই চিমটি। আবির চিমটে সহ্য করতে না পেরে আউস! বলে চিৎকার দিয়ে ওঠে। নিয়তি মুচকি হেসে ছোঁয়া আবিরকে মেবি পিঁপড়া কামড় দিয়েছে, তাকে মেডিসিন লাগিয়ে দাও। আবিরের দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়ে প্রেম করার রাস্তা বানিয়ে দিলাম, যাও মন খুলে প্রেম করো। আবির ইনোসেন্ট মুখ করে ছোঁয়ার সাথে ছোঁয়ার রুমে চলে আসে। আবির কিছু বলতে নেবে তার আগেই ছোঁয়া আবিরের মুখ ধরে আপনি এত আনরোমান্টিক কেন? আমরা আগে কিছু বছর প্রেম করব, তারপর বিয়ে করব। সকালে প্রপোজ করে বিকেলে বিয়ের প্রস্তাব। আবির চোখের ইশারায় মুখ থেকে হাত ছড়াতে বলে, কিন্তু ছোঁয়া সেদিকে খেয়াল নেই। ছোঁয়া নিজের মতন করে বকবক করেই যাচ্ছে। আবির কোনো উপায় না পেয়ে ছোঁয়ার কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আবিরের স্পর্শ পেয়ে ছোঁয়া কেঁপে ওঠে। ছোঁয়ার মুখে আর কোনো কথা নেই। ছোঁয়া চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির দুষ্টু হাসি দিয়ে আমি রোমান্টিক হলে আমায় সহ্য করতে পারবে তো? আবিরকে ধাক্কা দিয়ে আপনি দূরে সরে দাঁড়ান, রোমান্টিক হতে হবে না। আবিরের বাবা বলে ওঠেন। যেখানে ছেলে মেয়ে দুজনই রাজি আছে, তাই আমরা আর দেরি করতে চাই না। নির্বাণের মা নির্বাণের দিকে তাকিয়ে আসলে আমি কোনো কথা দিতে পারছি না। আমি ছোঁয়ার মা হলেও আমার থেকে ছোঁয়ার ওপর বেশি অধিকার নির্বনের। আবিরের মা নির্বাণের পাশে বসে। কি বলো নির্বন? তোমার বোনকে আমার বাড়ির বউ হতে দিবে না? ছোঁয়াকে তোমার মতো ভালোবাসতে পারবো না, কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করব। নির্বাণ টলমল নয়নে আঙ্কেল যে সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। আগামী মাসের 1 তারিখে তাদের বিয়ে। মাত্র 15 দিন পর বিবাহের কাজটা সম্পূর্ণ করতে চাই। নির্বাণ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আবিরের মা বাবা আরও অনেক বিষয়ে কথা বলতে থাকেন। নির্বাণ মন ভার করে নিজের রুমে চলে আসেন। খুব কষ্ট হচ্ছে ছোঁয়ার জন্য। আর মাত্র 15 দিন তার বাড়িতে থাকবে। তারপর আর তাকে নিজের চোখে দেখতে পারবে না। ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। নিয়তি নির্বাণের পেছন পেছন অনুসরণ করে চলে আসে। নির্বাণের কাঁধে হাত রাখতে নির্বাণ ভয় পেয়ে যায়। কে? চকিত হয়ে বলে ওঠে, এভাবে চমকে উঠলে কেন? কি হয়েছে আপনার? আপনার চোখে জল কেন? চোখের জল মুছে কই চোখে জল? আমার চোখে কোনো জল নেই। কান্না করছিলেন কেন? মলিন হাসি দিয়ে কান্না করব কেন? মনে হয় চোখে কোনো কিছু পড়েছিল, তাই চোখে জল এসে পড়েছে। নির্বাণকে নিজের দিকে ঘুরিয়ে কোনটা চোখের জল আর কোনটা নিচ থেকে বেরিয়ে আসা জল সেটা আমি ভালো করেই জানি। কার কথা ভেবে খারাপ লাগছে? নির্বাণ নরম স্বরে ভেজা কণ্ঠে আমি কি আর ছোঁয়াকে দেখতে পাবো না? সে কি আমাদের ছেড়ে একেবারে চলে যাবে? নিয়তি বুঝতে পারে ছোঁয়া হলো নির্বাণের একমাত্র দুর্বলতা। খুব বেশি ভালোবাসে ছোঁয়াকে। ছোঁয়া যেন চোখে হারায়। নিয়তি অভয়বাণী দিয়ে মন খারাপ করছেন কেন? যখন ইচ্ছে তখন ছোঁয়ার সাথে দেখা করবেন। আবির তো আপনার বন্ধু, ছোঁয়াকে খুব ভালো রাখবে। তুমি সত্যি বলছো তো? ছোঁয়া আবিরের সাথে ভালো থাকবে? ছোঁয়ার কোনো কষ্ট হবে না? ছোঁয়াকে খুব ভালোবাসে। ছোঁয়ার কোনো কষ্ট হবে না। অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন। কাল তো সারা রাত ঘুম আসেননি। তুমি ঘুম আসবে না? তুমি কখন ঘুমের দেশে পাড়ি জমাবে? নিয়তি চোখ অন্যদিকে সরিয়ে আমায় নিয়ে চিন্তা করতে হবে না, আমি সময় মতো ঘুমিয়ে যাব। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে গল্পের শহর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী পর্ব দ্রুত পেতে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।